কলকাতার রাজনৈতিক আবহাওয়া সে সময় বেশ গরম। তার উপরে সন্ত্রাসবাদীদের ভিতরে ছাত্রদের মধ্যে খুব প্রচারকার্য চালাচ্ছিল। কিন্তু এসব সত্ত্বেও বিশেষ কয়েকটা ঘটনা না ঘটলে আমার রাজনৈতিক মতামত কোন দিকে মনোনীত জানি না। কলেজ ও হোস্টেলে সন্ত্রাসবাদী আন্দোলনের কয়েকজন নেতাদের সঙ্গে প্রায় দেখা হতো। এরা যে সন্ত্রাসবাদী সে খবর অবশ্য আমি পরে পেয়েছিলাম। যাই হোক, এদের মতবাদ আমাকে কখনোই আকৃষ্ট করেনি। এর কারণ এই নয় যে আমি মহাত্মা গান্ধীর অহিংসবাদে বিশ্বাস করতাম। আসল কারণ আমি তখনও নিজের সৃষ্ট এক জগতে বিচরণ করছিলাম এবং বিশ্বাস করতাম জাতীয় শিক্ষা সংস্কৃতির পুনঃসংগঠনের মধ্যে দিয়েই আমাদের স্বাধীনতা আসবে। অবশ্য স্বীকার না করে উপায় নেই যে স্বাধীনতা কিভাবে আসতে পারে আমাদের দলের কারোরই সে সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা ছিল না। ইংরেজদের হাতে দেশ রক্ষার ভার দিয়ে নিজেরা অভ্যন্তরীণ শাসনসভার চালালে কেমন হয় এই প্রস্তাবও আমরা একসময় আলোচনার যোগ্য বলে মনে করেছিলাম। দুটো ব্যাপারে পরোক্ষ আমাকে নিজস্ব একটি রাজনৈতিক মতামত গড়ে তুলতে সাহায্য করেছিল। কলকাতার শ্বেতাঙ্গদের ব্যবহার ও মহাযুদ্ধ। 1909 সালে জানুয়ারি মাসে পি স্কুল ছাড়ার পর থেকে ইংরেজদের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক ছিল না। 1909 থেকে 1913 সালের মধ্যবর্তী সময়টুকুর মধ্যে স্কুলের পরিদর্শক বা ওই জাতীয় দু একজন সরকারি কর্মচারী ছাড়া ইংরেজ খুব কমই আমার চোখে পড়েছে। কটক শহরেও ইংরেজ বেশি দেখা যেত না, কারণ কটকে ইংরেজদের সংখ্যাই ছিল অতি অল্প, আর উপরে তারা থাকতো শহর থেকে বেশ খানিকটা দূরে। কিন্তু কলকাতায় এসে ঠিক এর উল্টো ব্যাপার হলো। প্রতিদিন কলেজ যেতে এবং কলেজ থেকে ফিরতে সাহেবপাড়ার মধ্যে দিয়েই আমাকে যাতায়াত করতে হতো। ট্রামগাড়িতে প্রায়ই নানান রকম অপ্রিয় ব্যবহার করত। ইংরেজরা ভারতীয়দের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করত। কখনো কখনো দেখা যেত ইংরেজ যাত্রীদের সামনের সিটে ভারতীয় বসে থাকলে নির্বিকার চিত্তে তারা সেই সিটে জুতোশুদ্ধ পা তুলে দিয়েছে। ভারতীয় যাত্রীটির গায়ে হয়তো জুতো ঠেকত, কিন্তু তাতে ইংরেজদের কোনো ভ্রুক্ষেপই ছিল না। অনেক ভারতীয়, বিশেষ করে গরিব কেরানির দল, এসব অত্যাচার মুখ বুজে সহ্য করে যেত, কিন্তু সকলের পক্ষে তা সম্ভব হতো না। আমি তো এসবের একেবারেই সহ্য করতে পারতাম না। ট্রামে যেতে প্রায়ই ইংরেজদের সঙ্গে আমার বচসা লাগত। কুৎসিত কখনো সাহেবদের সঙ্গে ভারতীয়দের মারামারি করতে দেখা যেত। রাস্তাতেও একই ব্যাপার ঘটত। ইংরেজরা চাইতো তাদের দেখলেই ভারতীয়রা যেন পথ ছেড়ে দেয়, না ছাড়লে ধাক্কা দিয়ে ঘুষি মেরে তাদের পথ থেকে সরিয়ে দিত। ইংরেজ সৈন্যগুলি ছিল আর এক কাঠি সরেস। বিশেষ করে গর্ডন হাইল্যান্ড ভ্যালির তো কখনোই কথাই নেই। আত্মসম্মান বজায় রেখে রেলে যাতায়াত করাও ভারতীয়দের পক্ষে বেশ কঠিন ছিল। রেল কর্তৃপক্ষ বা পুলিশ এসব ক্ষেত্রে ভারতীয়দের কোনো রকম সাহায্যই করতো না, কারণ দেখা যেত তারা নিজেরাই হয়তো ইংরেজ কিংবা অ্যাংলো ইন্ডিয়ান। ভারতীয় কর্মচারীরা আবার উপরওয়ালার কাছে ইংরেজদের বিরুদ্ধে নালিশ করতে ভয় পেত। কটকের একটি ঘটনা মনে পড়ে। আমি তখন খুব ছোট। আমার এক কাকার কোথায় যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি স্টেশন থেকে ফিরে এলেন, কারণ উঁচু শ্রেণীর কামরাগুলিতে কতগুলি ইংরেজ ছিল। তারা ভারতীয়দের কোনো মতেই সেই কামরায় ঢুকতে দিতে রাজি হয়নি। রেলে এই ধরনের ব্যাপার ইংরেজদের সঙ্গে উচ্চপদস্থ ভারতীয়দের প্রায় ঝগড়া লাগতো বলে শোনা যেত। এইসব কাহিনী স্বভাবতই লোকের মুখে মুখে চতুর্দিকে ছড়িয়ে পড়ত। যখনই এই জাতীয় কোনো ঘটনা ঘটত, আমার স্বপ্নও যেত ভেঙে। শঙ্করাচার্যের মায়াবাদে তখন আর সান্ত্বনা খুঁজে পেতাম না। বিদেশির হাতে অপমানিত হয়ে তাকে মায়া বলে উড়িয়ে দেওয়ার আমার পক্ষে কোনো মতেই সম্ভব হয়নি। কলেজে কোনো ইংরেজ অধ্যাপক যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন, আমার মেজাজ সাংঘাতিক বিগড়ে যেত। দুঃখের বিষয়, এরকম ব্যাপার প্রায়ই ঘটত। আমাদের আগের যুগে অনেক ইংরেজ অধ্যাপকেরই এজন্য ছাত্রদের মার খেতে হয়েছে। কলেজে প্রথম বছর আমারও এই জাতীয় অভিজ্ঞতা কয়েকবার হয়েছিল, তবে সে তেমন গুরুতর নয়। অবশ্য মেজাজ বিগড়ে দেওয়ার পক্ষে তাই যথেষ্ট ছিল। ইংরেজ ও ভারতীয়দের মধ্যে সংঘর্ষ লাগলে আইনের দিক থেকে ভারতীয়রা তো কখনো সুবিচার পেত না। এর ফলে শেষটায় অন্য কোনো উপায় না দেখে তারাও পাল্টা আক্রমণ শুরু করে দিল। রাস্তায়, ট্রামে, রেলে তারা ইংরেজদের অত্যাচার, অবিচার আর মুখ বুজে সহ্য করতো না।
মনে পড়ে আমাদের কলেজের একটি ছেলে ভালো বক্সিং জানত। সে সেধে সেধে সাহেবপাড়ায় গিয়ে টমিদের সঙ্গে মারামারি করে আসতো। ভারতীয়দের এই পরিবর্তিত মনোভাব ফল হাতে না হাতে পাওয়া গেল। ইংরেজরা ভারতীয়দের সমীহ করে চলতে শুরু করলো। লোকে বলাবলি করতে লাগলো ইংরেজরা শক্তের ভক্ত, নরমের জম। এই মনোভাবই বাংলাদেশ সন্ত্রাসবাদী আন্দোলনের ভিত্তি। উপরোক্ত ঘটনাগুলো স্বভাবতই আমার রাজনৈতিক চেতনাকে জাগিয়ে তুলেছিল, কিন্তু তখনও আমার মনে সঠিক কোনো মত গড়ে ওঠেনি। এজন্য মহাযুদ্ধের অভিজ্ঞতার দরকার ছিল। 1914 সালের জুলাই মাসে অসুখে শয্যাশায়ী হয়ে পড়েছি আমি। কাগজে যুদ্ধের খবর পড়ছি আর যোগী ঋষিদের সম্বন্ধে আমার নবলবদ্ধ অভিজ্ঞতার কথা ভাবছি। এই অবস্থায় আমার নিজের এতদিনের সব ধারণা এবং প্রচলিত মতবাদগুলি ভালো করে খতিয়ে দেখার সুযোগ পেলাম। নিজের মনকে প্রশ্ন করলাম, দেশের শাসনভার দুভাগে ভাগ করে এক ভাগ বিদেশিদের হাতে ছেড়ে দিয়ে আর এক ভাগ নিজেদের হাতে রাখা, এ কি সম্ভব? না, আমাদের কর্তব্য শাসনভার সম্পূর্ণ নিজেদের হাতে রাখা কিংবা সম্পূর্ণ অন্যের হাতে দেওয়া। এ প্রশ্নের জবাবের জন্য আমাকে বিশেষ ভাবতে হয়নি। ভারতবর্ষকে যদি অন্য সব সভ্য দেশের সমক্ষে হতে হয় তবে তাকে তার মূল্য বহন করতে হবে। দেশ রক্ষার গুরুদায়িত্ব এড়িয়ে চলবে না। দেশের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করছেন, সামরিক অসামরিক দুরকম শাসনভারের জন্যই তাদের প্রস্তুত থাকতে হবে। স্বাধীনতাকে কখনো ভাগ করে নেওয়া চলবে না। স্বাধীনতার অর্থই হলো বিদেশি শাসনের হাত থেকে সর্বাঙ্গীন মুক্তি। মহাযুদ্ধে আমরা দেখেছি সামরিক শক্তি না থাকলে যে কোনো দেশের পক্ষেই স্বাধীনতা বজায় রাখা কঠিন। অসুখ থেকে সেরে উঠে আমি আবার আমার কাজকর্ম শুরু করে দিলাম। আগের মতো বন্ধুদের সঙ্গেই বেশিরভাগ সময় কাটাতাম, কিন্তু ইতিমধ্যে ভিতরে ভিতরে আমার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। সভ্য সংখ্যা এবং কাজকর্মের দিক থেকে আমাদের দলের দ্রুত উন্নতি হচ্ছিল। দলের বিশিষ্ট সভ্য উদয়মান একটি ডাক্তারকে বিলেতে পাঠানো হলো, যাতে বিলেত থেকে ফিরে এসে সে দলের এবং দেশের সত্যিকারের সেবা করতে পারে। আমাদের এই প্রচেষ্টা অবশ্য সফল হয়নি, কারণ ডাক্তারটি বিলেতে একটি ফরাসি মেয়েকে বিয়ে করে সেখানেই চিরকালের জন্য থেকে গিয়েছিলেন। যাই হোক, যারা যথাসাধ্য ডাক্তারকে বিলেতে পাঠাবার জন্য টাকা দিল, আমিও আমার স্কলারশিপের খানিকটা দিলাম। দলের আর একজন ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসের নাম লেখালো। আমরা সকলেই ভাবলাম যুদ্ধে গেলে ওর অভিজ্ঞতা তো বাড়বেই, উপরোক্ত কিছু টাকা হাতে আসবে। 2 বছর নানান রকম উত্তেজনার মধ্যে দিয়েই কেটে গেল। পড়াশোনা মাথায় উঠল। 1915 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা যদিও আমি প্রথম বিভাগে পাশ করলাম, আমার স্থান ছিল একেবারে নিচের দিকে। ক্ষণিকের জন্য আমার মনে একটু অনুশোচনা দেখা দিল। ঠিক করলাম বিএতে ভালো ফল করতেই হবে। বিএতে দর্শনে অনার্স নিলাম। আমার বহুকালের ইচ্ছা এইবার পূর্ণ হলো। লেখাপড়ায় এবার সত্যিই খুব মনোযোগ দিলাম। আমার কলেজ জীবনে এই বোধহয় প্রথম পড়ার রস পেলাম। দর্শন পড়ে আমি যা লাভ করলাম তার সঙ্গে দর্শন সম্বন্ধে আমার ছোটোবেলার ধারণার কোনো মিলই ছিল না। স্কুলে পড়ার সময় ভাবতাম দর্শন পড়লে জীবনের মূল সমস্যাগুলির সমাধান খুঁজে পাওয়া যাবে। দর্শন অধ্যয়নকে সে সময় আমার কাছ থেকে এক ধরনের যৌগিক প্রক্রিয়া বলেই মনে হতো। দর্শন পড়ার ফলে কোনো রকম তত্ত্বজ্ঞান লাভ না করলেও আমার মনন ক্ষমতা আগের চাইতে বেড়ে গেল। সব কিছুই বিচার করে দেখতে শুরু করলাম। পাশ্চাত্য দর্শন কোনো কিছুতেই নির্বিবাদে গ্রহণ করতে রাজি নয়। যুক্তিতর্কের সাহায্যে তার দোষগুণ বিচার করে তবে গ্রহণ করে। এক কথায় মনকে সংস্কারমুক্ত করে। এতকাল বেদান্তকে অভ্রান্ত বলে মেনে এসেছি। এখন মনে প্রশ্ন জাগলো, বাস্তবিকই বেদান্ত অভ্রান্ত কিনা? মনোরঞ্জার খাতিরে জড়বাদের সপক্ষে প্রবন্ধ লিখতে শুরু করলাম। কিছুদিনের মধ্যেই দলের অন্য সকলের সঙ্গে আমার বিরোধ লাগলো। এই প্রথম আমার খেয়াল হলো ওরা কতখানি গোড়া ও সংস্কারাচ্ছন্ন। অনেক জিনিসই ওরা নির্বিবাদে মেনে নেয়, কিন্তু যে সত্যিকারের সংস্কার মুক্ত সে কখনোই ভালো করে যাচাই না করে কখনো জিনিসকে সত্য বলে মানবে না। প্রচুর উৎসাহ নিয়ে পড়াশোনা করছিলাম। হঠাৎ ছন্দপতন ঘটল। 1916 সালের জানুয়ারি মাস। তখন সকালে কলেজ লাইব্রেরিতে বসে পড়ছি, এমন সময় খবর পেলাম জনৈক ইংরেজ অধ্যাপক আমাদের ক্লাসের একটি ছেলেকে মারধর করেছে। খোঁজ নিয়ে জানা গেল আমাদের ক্লাসের কয়েকটি ছেলে মিস্টার
ওটেনের ঘরের সামনের বারান্দায় পায়চারি করছিল। এতে বিরক্ত হয়ে মিস্টার ওটেন তার ঘর থেকে বেরিয়ে কয়েকজন ছেলেকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন। ক্লাসের প্রতিনিধি হিসেবে আমি তৎক্ষণাৎ অধ্যাপক মিস্টার HR জেমসের কাছে গিয়ে প্রতিবাদ জানালাম। বললাম যে ছেলেদের মিস্টার ওটেনের অপমান করেছেন, তাদের কাছে তাকে ক্ষমা চাইতে হবে। অধ্যাপক বললেন তার পক্ষে মিস্টার ওটেনকে ক্ষমা চাইতে বাধ্য করা সম্ভব নয়, কারণ মিস্টার ওটেন ইন্ডিয়ান এডুকেশনাল সার্ভিসের লোক। তাছাড়া তিনি বললেন মিস্টার ওটেন তো কাউকেই মারধর করেননি, শুধু হাত দিয়ে সরিয়ে দিয়েছেন, এতে অপমানিত বোধ করার কিছু নেই। জবাবদিহি শুনে আমরা মোটেই খুশি হতে পারলাম না। পরের দিন ছাত্ররা ধর্মঘট করল। অধ্যাপক বহু চেষ্টা করেও ধর্মঘট ভাঙতে পারলেন না। এমনকি মৌলভী সাহেবের প্রাণপণ চেষ্টাতেও মুসলমান ছেলেরা ধর্মঘট থেকে বিরত হলো না। স্যার PC রায়ের এবং ডক্টর DN মল্লিক এদের অনুরোধেও কেউ কর্ণপাত করল না। যেসব ছেলে ক্লাসে অনুপস্থিত ছিল অধ্যাপক তাদের প্রত্যেককে জরিমানা করলেন। প্রেসিডেন্সির মতো কলেজে এরকম জোরালো একটি ধর্মঘটের খবর শহরের চতুর্দিকে খুব উত্তেজনার সৃষ্টি করল। ধর্মঘটের ঢেউ যখন আস্তে আস্তে আরও কয়েক জায়গায় ছড়িয়ে পড়ল, কর্তৃপক্ষ সন্ত্রস্ত হয়ে উঠলেন। একজন অধ্যাপক আমাকে খুব স্নেহ করতেন। তিনি ভয় পেলেন ধর্মঘটের পাণ্ডা হিসেবে আমাকে হয়তো অনেক লাঞ্ছনা সহ্য করতে হবে। আড়ালে ডেকে আমাকে নিয়ে গিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন ধর্মঘটের ফল কি হতে পারে আমি ভেবে দেখছি কি না। জবাবে আমি তখন বলেছিলাম ভেবে দেখেছি। তিনি আর কথা বাড়ালেন না। ধর্মঘটের দ্বিতীয় দিন পূর্ণ হলে কর্তৃপক্ষ মিস্টার ওটেনের উপর চাপ দিলেন। মিস্টার ওটেন তখন ছাত্র প্রতিনিধিদের ডাকে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে ব্যাপারটা ভালোভাবেই মিটমাট করে ফেললেন। দুপক্ষেরই সম্মান বজায় রইল। পরদিন ক্লাস বসলো, যা হওয়ার হয়ে গেছে এই মনোভাব নিয়ে ছেলেরা যে যার ক্লাস করতে লাগলো। সকলেই আশা করেছিল ব্যাপারটা তখনও মিটমাট হয়ে গেছে। তখন ধর্মঘটের সময় যেসব শাস্তিমূলক ব্যবস্থা অবলম্বন করা হয়েছিল এবার সেগুলি রোধ করা হবে। কিন্তু তাদের ভুল ভাঙতে দেরি হলো না। অধ্যক্ষ মহাশয় জরিমানা মাফ করতে কোনো মতেই রাজি হলেন না, তবে গরিব বলে কেউ ওজোর দেখালে তিনি তাকে মাফ করতে রাজি ছিলেন। ছাত্র অধ্যাপক কারোরই অনুরোধেই তিনি কর্ণপাত করলেন না। ছেলেদের মেজাজ গেল বিগড়ে, কিন্তু তখন আর কিছু করবার ছিল না। মাসখানেক পরে আবার ওই রকম একটি ব্যাপার ঘটল। খবর পাওয়া গেল মিস্টার ওটেন আবার একটি ছেলের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এবারকার ছেলেটি প্রথম বার্ষিকের ছাত্র। ছেলেরা চট করে বুঝে উঠতে পারল না এ অবস্থায় কি করা দরকার। আইনসম্মতভাবে ধর্মঘট ইত্যাদি করলে কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা অবলম্বন করবেন এবং আর অধ্যক্ষের কাছে নালিশ করলে কোনো ফলই হবে না। অগত্যা কয়েকজন ছেলে স্থির করলো তারা নিজেরাই এই ব্যবস্থা নেবে। ফলে মিস্টার ওটেন ছাত্রদের হাতে বেদম মার খেলেন। খবর পেয়ে খবরের কাগজের অফিস থেকে শুরু করে লাটভবন পর্যন্ত সর্বত্র ভীষণ উত্তেজনা দেখা দিল। ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা নাকি মিস্টার ওটেনের পেছন থেকে ধাক্কা মেরে সিঁড়ি দিয়ে ফেলে দিয়েছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পেছন থেকে একবারই মাত্র তাকে আঘাত করা হয়েছিল, কিন্তু সেও এমন কিছু মারাত্মকভাবে নয়। তাকে যারা ঘায়েল করেছিল তারা সকলেই ছিল তার সামনে। ব্যাপারটা আমি স্বচক্ষে দেখেছিলাম। কাজী ছাত্রদের বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল জোর গলায় তার প্রতিবাদ করেছে। এই ঘটনার পরেই বাংলা সরকার এক বিশেষ বিজ্ঞপ্তিতে আমাদের কলেজ বন্ধ করে দেওয়ার হুকুম জারি করলেন এবং কলেজ ক্রমাগত কেন গোলমাল হচ্ছে সে সম্বন্ধে তদন্ত করবার জন্য একটি তদন্ত কমিটিও গঠনের নির্দেশ দিয়েছিলেন। সরকার পক্ষ স্বভাবতই সাংঘাতিক ক্ষেপে গিয়েছিল এবং এমনও শোনা গেল প্রয়োজন বোধ করলে চিরকালের জন্য কলেজ বন্ধ করে দিতেও তারা পেছপা হবে না। বলা বাহুল্য সরকারের তরফ থেকে কলেজ কর্তৃপক্ষ সব রকম সাহায্যই পেতে পারতেন, কিন্তু একটা গোলমাল হয়ে গেল। সরকারি বিজ্ঞপ্তি নিয়ে আমাদের অধ্যক্ষের সঙ্গে সরকার পক্ষের বিরোধ দেখা দিল। অধ্যক্ষ মনে করলেন কলেজ বন্ধ রাখার আদেশ জারি করবার আগে তার সঙ্গে পরামর্শ না করে সরকার তার আত্মসম্মানে ঘা দিয়েছেন। এই নিয়ে তিনি শিক্ষা বিভাগের মন্ত্রীর সঙ্গে দেখা করে এক হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিলেন। পরের দিনই আর একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ পেল। মান্যবর মন্ত্রী মহোদয়ের সঙ্গে অত্যন্ত অভদ্র ব্যবহারের অভিযোগ আমাদের অধ্যক্ষ অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে।
এদিকে অধ্যক্ষ মহাশয় ক্ষমতা হস্তান্তরিত হওয়ার আগেই তার যথাকর্তব্য সেরে ফেললেন। যেসব ছেলে তার কুনজরে ছিল সবাইকে তিনি ডেকে পাঠালেন। এদের মধ্যে আমিও ছিলাম। দাঁত মুখ খিঁচিয়ে আমাকে তিনি বললেন, বোস, তোমার মতো বেয়ারা ছেলে কলেজে আর নেই, তোমাকে আমি সাসপেন্ড করলাম। কথাগুলো আজও আমার স্পষ্ট মনে আছে। জবাবে আমি শুধু বলেছিলাম ধন্যবাদ। তারপর বাড়ি চলে এলাম। শঙ্করাচার্যের মায়াবাদের ঘোর মনে থেকে কেটে গেল। এর কয়েকদিন পরই কলেজের পরিচালক সমিতির একটি অধিবেশনে অধ্যক্ষ মহাশয়ের নির্দেশকে সমর্থন জানানো হলো। ফলে প্রেসিডেন্সি কলেজ থেকে আমি বিতাড়িত হলাম। অগত্যা অন্য কোনো কলেজে ভর্তি হওয়ার অধিকার দাবি করে বিশ্ববিদ্যালয়ের আবেদন করলাম, কিন্তু আমার আবেদন গ্রাহ্য হলো। দেখা গেল বিশ্ববিদ্যালয় থেকেই আমি বিতাড়িত হয়েছি। এই অবস্থায় কর্তব্য ঠিক কী করে উঠতে পারছিলাম না। কয়েকজন রাজনীতিক বললেন, তদন্ত কমিটির হাতে যখন সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে তখন অধ্যক্ষের নির্দেশ সম্পূর্ণ বেআইনি। তদন্ত কমিটি কী রায় দেয় তার জন্য উদ্গ্রীব হয়ে রইলাম। কমিটির সভাপতি ছিলেন হাইকোর্টের বিচারপতি এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখার্জি। কাজেই সুবিচার হবে বলেই আশা হলো। ছাত্র প্রতিনিধিদের মধ্যে আমিও ছিলাম। আমাকে সরাসরি জিজ্ঞাসা করা হলো, মিস্টার ওটেনকে মারা উচিত হয়েছিল বলে আমি মনে করি না। জবাবে আমি বললাম, অবশ্যই অন্যায় হয়েছে, কিন্তু ছাত্রদের ওপর যথেষ্ট অত্যাচার হয়েছিল বলে তারা অন্যায়টা করেছিল। এরপর গত কয়েক বছর ধরে প্রেসিডেন্সি কলেজ শ্বেতাঙ্গ অধ্যাপকদের অত্যাচারের কাহিনী ধারাবাহিকভাবে বলে গেলাম। আমার অভিযোগ অকাট্য হলেও অনেকেই মনে করলেন মিস্টার ওটেনকে মারা যে অন্যায় হয়েছে একটা বিনা শর্তে মেনে না নিয়ে আমি নিজের ক্ষতি করলাম। আমার কিন্তু মনে হলো ফলাফল যাই হোক না কেন আমি উচিত কাজই করেছি। শেষ পর্যন্ত সুবিচার পাওয়া যেতে পারে এই আশায় তখনকার মতো কলকাতায় থেকে গেলাম। যথাসময় কমিটি রিপোর্ট পেশ করল। রিপোর্টে ছাত্রদের সপক্ষে একটা কথাও ছিল না এবং তাতে একমাত্র আমার নামই উল্লেখ করা হয়েছিল। আমার শেষ ভরসাটুকুও গেল। ইতিমধ্যে কলকাতার রাজনৈতিক আবহাওয়া বেশ ঘোরালো হয়ে উঠেছে। বহু লোককে পুলিশ গ্রেফতার করছিল। এদের মধ্যে প্রেসিডেন্সি কলেজের কয়েকজন বিতাড়িত ছাত্রও ছিল। আমার দাদারা এই সব দেখে অত্যন্ত সতস্ত্র হয়ে পড়লেন। আলাপ আলোচনার পর তারা মত দিলেন, কোনো উপলক্ষ ছাড়া কলকাতায় থাকা মানে বিপদ ডেকে আনা। কাজী আমার কটকে চলে যাওয়াই ভালো। সেখানে গোলমেলের আশঙ্কা অনেক কম, জায়গাটাও নিরাপদ। রাত্রের ট্রেনে বাঙ্কের ওপর শুয়ে গত কয়েক মাসের ঘটনাবলীর কথা ভাবছিলাম। লেখাপড়া তো এখানেই শেষ, ভবিষ্যতও অনিশ্চয়তার অন্ধকারে ঢাকা। কিন্তু এজন্য আমি যে দুঃখিত ছিলাম তা নয়। আমি যা করেছি তার জন্য আমার মনে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না, বরং কর্তব্য পালনের আনন্দে আমার মনটা ভরে উঠেছিল। একটি মহৎ উদ্দেশ্যে আমার স্বার্থ বিসর্জন দিয়েছি এবং আত্মসম্মান বজায় রাখতে পেরেছি, এই কথা ভেবে মনে গভীর আত্মপ্রসাদ অনুভব করলাম। আমি অন্যায় কিছু করিনি, সে সম্বন্ধে আমার কোনো সংশয় ছিল না। 1916 সালের এই ঘটনাবলীর অন্তর্নিহিত ইঙ্গিতটি সে সময় আমার কাছে ধরা পড়েনি। আমাদের অধ্যক্ষ কলেজ থেকে আমাকে বিতাড়িত করলেন বটে, কিন্তু ঘটনাচক্রে ব্যাপারটা আমার পক্ষে শাপে বর হয়ে দাঁড়ালো। আমার ভবিষ্যৎ পন্থা পরোক্ষে তিনিই বাতলে দিলেন। সংকটের সময় আমি নির্ভয় আমার কর্তব্য পালন করেছি, এই কথা ভেবে নিজের প্রতি আমার বিশ্বাস জন্মালো। এই আত্মবিশ্বাসের জেরেই ভবিষ্যতে বহু সংকট, বহু সমস্যা আমি পার হয়েছি। তাছাড়া এই ঘটনা উপলক্ষেই প্রথম আমি আমার নেতৃত্বের স্বাদ পেলাম এবং নেতাদের যে কী পরিমাণে আত্মত্যাগ করতে হয় সে সম্বন্ধেও খানিকটা ধারণা হলো। এক কথায় জীবনযুদ্ধের জন্য আমি বেশ তৈরি হয়ে উঠলাম। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের অনেক অজানা কাহিনী আপনাদের সম্মুখে আমরা তুলে ধরছি এই সমাচার দর্শন চ্যানেলে। দয়া করে ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের আমাদের এই অডিও স্টোরি। ধন্যবাদ।